আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান খেলার জগৎ। চলো মাঠে যাই। কচিকাচাদের মাঠমুখী করতে সুস্থ মন ও শরীর গঠনের লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয়। গত 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন অর্থাৎ জাতীয় যুব দিবসে শিলচর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত চলো মাঠে যাই অনুষ্ঠানে সামিল হন প্রচুর সংখ্যক অভিভাবক সহ শিশুরা। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি শিলচর রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী গণধীশানন্দজি বললেন, ভারতবর্ষকে এক উচ্চ স্তরে তুলে দিয়ে ভারতের মধ্যে আধ্যাত্মিক শক্তি, ভারতের যুবক যুবতী, ভারতের মানুষদের আত্মবিশ্বাস জাগিয়ে যে সন্ন্যাসী এই পৃথিবী থেকে চলে গিয়েছিলেন, সেই স্বামী বিবেকানন্দের জন্মদিবসে তার প্রতি শ্রদ্ধা নিবেদন চলো মাঠে যাই ডিএসের এই নূতন প্রয়াস, তার সঙ্গে পিজি মেটাল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড অ্যালয়েজের সহযোগিতা, এদেরকে আমি আমার আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা, নমস্কার, শ্রদ্ধা জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট গুণীগণদের আমার নমস্কার, শ্রদ্ধা। সামনে উপবিষ্ট যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা, নমস্কার। আমাদের ভারতবর্ষের অবস্থা যখন একেবারে আত্মবিশ্বাস তলানিতে, সাধারণ মানুষ ভাবছে এই ধর্মকে ধরেই আমাদের ভারতবর্ষের এত অবনতি, তখন স্বামী বিবেকানন্দ বিশ্বের দরবারে হিন্দু ধর্মকে প্রতিষ্ঠিত করে বলেছিলেন, আমাদের ধর্মকে আমরা মানি না বলেই আমাদের এই অবস্থা। ধর্মকে মানতে গেলে কি করতে হবে? ভারতের ধর্ম হচ্ছে মানবিকতার ধর্ম, যে ধর্মে মানুষ আত্মবিশ্বাসী হয়। স্বামীজি বলেছেন আমাদের যুবকদের এরকম চাই, যাদের স্নায়ু হবে লোহার মতো ইস্পাত নির্মিত, শরীর হবে ইস্পাত নির্মিত, এবং তারা সাহস অবলম্বন করে সব বিপদ আপদের সামনে, সব সমস্যার সামনে মাথা উঁচু করে দাঁড়াবে। আর সেই আত্মবিশ্বাস আসতে গেলে একজন মানুষের কি দরকার? শরীরটি অত্যন্ত সুস্থ হওয়া দরকার, ইস্পাত স্নায়ু বলছেন। শরীর সুস্থ করার জন্য এই কিছুক্ষণ আগে এখানকার সেক্রেটারি বললেন যে কি কালচার হয়ে গেছে যেন, ফ্ল্যাট কালচার। ফ্ল্যাট কালচারে এখন খেলার মাঠ হচ্ছে মোবাইল, তাতে শরীরের অবস্থা একেবারেই খারাপ হয়ে যাচ্ছে। শরীরটিকে ঠিক রাখতে হবে, মাঠে আসতে হবে, খেলাধুলা করতে হবে, তাহলেই আমাদের ব্রেনও খুলবে, আমরা যে কোনো জায়গায় উচ্চ পর্যায়ে উঠতে পারবো। আমাদের আজকের এই সরকার চাইছেন মেক ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া ইত্যাদি ইত্যাদি। আমরা যেন নিজেদের সব জিনিস নিজেরাই তৈরি করতে পারি। তাতে যে ব্রেন লাগবে, তাতে যে শরীর লাগবে, সেই সব শরীর আমাদের দরকার, সেরকম ব্রেন আমাদের দরকার। সেই জন্যে মাঠে আসা অত্যন্ত দরকার। বেশি মাঠ নেই, বাইরে বাইরে এই যে ডিএস এর পদক্ষেপ চলো মাঠে যাই, মাঝে মাঝে মাঠে এসে খেলাধুলা করলে আমাদের এই মনটি ঠিক থাকে। শুধুমাত্র মোবাইল নিয়ে থাকলে বা ঘরের মধ্যে বসে পড়াশোনা করলে বইয়ের পোকা হওয়া যায়, হয়তো ভালো রেজাল্ট একটা করা যায়, কিন্তু সমাজে দাঁড়ানো যায় না। সমাজকে দাঁড়াতে গেলে দেশকে দাঁড় করাতে হবে। দেশকে দাঁড় করাতে গেলে আপনারা যদি তাকিয়ে দেখেন, আমাদের বর্ডারে যেসব ছেলেরা সৈনিক হয়ে দেশকে গার্ড দিচ্ছে, কি তাদের টেনাসিটি, তাদের কি ট্রেনিং, আর তারা সেই ট্রেনিং গুলোকে একদম ঠিকঠাক মতো ট্রেনিং এ পাস করে দেশের সুরক্ষার জন্য কি কাজ করছে।
আর সেই জন্যই আমাদের দেশ আজকে কত উন্নত, কত এগিয়ে গেছে, সবাই শ্রদ্ধার চোখে দেখছে। একজন দুর্বল মানুষ খুব শিক্ষিত, তাকে যে দৃষ্টিতে দেখবে একজন মানুষ সবল সুস্থ, তার কাছে অন্য দৃষ্টি যাবে লোকের। তাই আজকে এই সুন্দর দিনে আমি সবার কাছে, এর আগে দেখুন যখন শুরু হলো প্রথম, তখন আমি এখানে ছিলাম, প্রথম বছর চলো মাঠে যাই এলাম, গোটা মাঠ একবারে ছেলেতে ভর্তি, বিভিন্ন রকমের খেলাধুলা, কি একবারে জমজমাটি। আমি ওই দিন এখানে প্রায় 2.5 ঘন্টা মতো ছিলাম, খুব আনন্দ হলো। তারপরে প্রায় প্রত্যেক বছরই আমি এখানে এসেছি, শুধু মাঝে 2 বছর তো করোনার জন্য হয়নি, কিন্তু আস্তে আস্তে মন থেকে কি উঠে যাচ্ছে মাঠে আসার প্রবণতা। এটা ছোট্ট ছোট্ট ছেলেদের কিন্তু কোনো দোষ নেই, এটা গার্জেনদের দেখতে হবে। গার্জেনরা যেন চান তাদের ছেলেরা, তাদের মেয়েরা মাথা উঁচু করে হাঁটছে রাস্তা দিয়ে, ভারতবর্ষের মানুষকে দেখে সারা বিশ্বের মানুষ সম্মান করবে। আমরা কিন্তু সেই দিকে এগিয়ে যাচ্ছি সব কিছুর দিক থেকে। আমাদের ক্রিকেট টিম বিশ্বের 1 নাম্বার ক্রিকেট টিমে পরিণত হয়েছে। আমাদের ফুটবল টিম অনেক উঁচু পর্যন্ত উঠেছে, আগে তো আরো অনেক উঁচু ছিল। আমাদের হকি বিশ্বের 1 নম্বর হকির মতো আছে। সব দিক থেকেই আমরা এগিয়ে গেছি, কিন্তু সেই জায়গা থেকে যেন আমরা পিছিয়ে না আসি। চড়ই বেটি, চড়ই বেটি, এগিয়ে যাও, এগিয়ে যাও। স্বামীজি বলছেন, arise and stop not till the goal is reached। যতক্ষণ না আমরা একবারে সমগ্র বিশ্বের 1 নম্বরে যেতে পারবো, ততক্ষণ আমরা থামবো না, আমরা আমাদের চেষ্টা দিয়ে এগিয়ে যাব। হাইলাকান্দিতে জেলা ক্রীড়া সংস্থার মাঠে অনুষ্ঠিত হচ্ছে আসাম প্রিমিয়ার ক্লাব ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। এ নিয়ে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ক্রীড়া সংস্থার ক্রিকেট সচিব কৃষ্ণেন্দু দাস জানান, আমাদের হাইলাকান্দি এফপিসিসিতে শুরু হয়েছিল 29 তারিখ থেকে। হ্যাঁ হ্যাঁ, এখন পর্যন্ত ম্যাচ সবগুলো হয়ে গেছে। আজকে আমাদের গ্রুপের লাস্ট খেলা চলছে। আমাদের এ গ্রুপে 5টি দল ছিল, 2 গ্রুপে আরো 5টি দল ছিল, টোটাল 10টি দল নিয়ে খেলা হয়েছে। এ গ্রুপের 2 টিম বেরিয়ে গেছে। এ গ্রুপে ব্লাডমাউথ এবং উইনসাম ওরা সেমিফাইনালে প্রবেশ করেছে। আর এবার তো ফরম্যাট অনুযায়ী এবার নতুন ফরম্যাট, সেমিফাইনাল এবার 2 ডেজ হবে, সেমিফাইনাল ফাইনাল। যার জন্য মানে এ গ্রুপের 2 টিম সিলেক্ট হয়ে গেছে, ব্লাডমাউথ এবং উইনসাম। আর আজকে আমাদের একটা ম্যাচ চলছে, আর 2টো ম্যাচ রয়েছে, কিন্তু ওরা মানে টিম নামাবে না, ওদের প্লেয়ারের একটু প্রবলেমের জন্য মানে 16-17 আমাদের ম্যাচ হবে না। যার জন্য আজকে আমাদের লিগের লাস্ট ম্যাচগুলো হচ্ছে। আর ওই ম্যাচটাতে যে জিতবে ও কোয়ালিফাই করবে, আর যে টিম হারবে ও মানে ডিসকোয়ালিফাই হবে না, রান রেটের মাধ্যমে একটা মানে আরেক টিমের সাথে ওদের কন্টেস্ট রয়েছে। বিসিএস টিম ওই মানে ফ্রেন্ডস করে বা রাইজিং স্টার আজকে খেলা চলছে। ওই 2 টিমের মধ্যে রাইজিং যদি জিতে রাইজিং চলে যাবে, আর যদি ফ্রেন্ডস ফরএভার জিতে তাহলে 12 রান রেট নিয়ে জিততে হবে, না হলে ওই গ্রুপ থেকে বিসিএস চলে যাবে। পরবর্তী পর্যায়ে কবে? হ্যাঁ, আমাদের কালকে 17 তারিখ থেকে আমাদের ডিসি মহোদয় মাঠ নিয়ে নিয়েছেন। 26শে জানুয়ারি আমাদের গণতন্ত্র দিবসে তো প্রত্যেক বছরই আমাদের হাইলাকান্দি ফিল্ডে হয়ে থাকে, যার জন্য আমরা মানে 17 তারিখ থেকে মাঠ নিয়ে যায়। আর খুব সম্ভবত 29 তারিখ থেকে আবার হয়তো ম্যাচ শুরু হবে, এবং সেমিফাইনাল 2টা ম্যাচ থাকবে আর ফাইনাল থাকবে 29 তারিখ থেকে। খুব সম্ভবত মানে ট্রাই করবো আমরা 29, 30, 31, 2 তারিখ রেস্ট, 3 তারিখ 3, 4 ওটাতে আমরা মানে ফোকাস রাখছি, মানে ওই ডেটগুলোতে। ওই সময়গুলোতে সেমিফাইনাল ফাইনাল অনুষ্ঠিত হবে। হ্যাঁ, ওই যে আমি ডেটগুলো বলেছি, ওই ডেটগুলোতেই মানে সেমিফাইনাল ফাইনাল হয়ে যাবে, যদি কোনো মানে ফিল্ডে মানে কোনো অসুবিধা না থাকে 26 তারিখের জন্য। কারণ আমাদের ফিল্ডে তো মানে ডেকোরেশন হয়, যার জন্য যদি ফিল্ড রেডি করা যায় না তাহলে আরো একদিন হয়তো পিছোতে পারে। তো জেলা ক্রীড়া সংস্থার মাঠ সংস্কারের পর এই প্রথম নতুন করে এপিসিসি মাঠে অনুষ্ঠিত হলো অনেকদিন না, পর। এপিসিসি লাস্ট ইয়ারও হয়েছে, এই মাঠেই হয়েছে।
আচ্ছা আচ্ছা। লাস্ট ইয়ার 25-26 এটা 24-25 এই মাঠেই হয়েছে, আর 25-26 এই মাঠে হচ্ছে। হুম হুম মাঠ সংস্কারের পরে যে লাস্ট ইয়ারের এপিসিটা মানে ফার্স্ট হয়েছে আর কি। হুম হুম। তো এবার এরপরে আমি চেষ্টা করছি মানে আমার এ ডিভিশনটা শেষ করে নিতে, কারণ রোজা এসে যাচ্ছে, প্লেয়ারের বাক্কা প্রবলেম হবে। হুম এই জন্য চাচ্ছি মানে ফেব্রুয়ারি ফার্স্ট উইক মানে 10 তারিখ লাগাত আমি আমার এ ডিভিশনটা শুরু করে নিতে মানে মনে করছি যে ডিভিশনটা ক্লাবগুলোকে নিয়ে বসবো, মিটিং করে যদি 10 তারিখ স্টার্ট করা যায়। তো এবারের খেলায় নিশ্চয়ই নতুন নতুন কিছু ক্লাব যুক্ত হয়েছে। হ্যাঁ, 2-3টা ক্লাব মুক্ত হয়েছে, আর এ ডিভিশন ওইগুলো ক্লাবই খেলবে। হুম হুম। মানে যারা এপিসিসি খেলছে ওরা ওই ক্লাবগুলো এ ডিভিশন খেলবে। তো এ ডিভিশন এই ক্রীড়া সংস্থার মাঠেই হবে। হ্যাঁ হ্যাঁ, রাজমিস্ত্রি মাঠে হবে। তো অনুমানিক কবে থেকে অনুষ্ঠিত? ওই যে মানে 10 ফেব্রুয়ারি আমি একটা ডেট ফিক্সড করে রেখেছি, দেখা যাক এখন এটা কতটুকু কি করা যায়। সম্ভাবনা রয়েছে 10 ফেব্রুয়ারি থেকে। হ্যাঁ, 10 ফেব্রুয়ারি থেকে। হ্যাঁ, তো এ ডিভিশন কতদিন অবধি চলবে? এটা এখনো ফিক্সার বানানি, মানে টিমের উপরে ডিপেন্ড করবে। দেখি মানে আমাদের তো 11 টিম আছে এ ডিভিশনে, 11 টিমে তো লিগ করাবো, এখন তো ফিক্সারের উপরে ডিপেন্ড করবে কতটা ম্যাচ হবে। তো ক্রিকেটের বিস্তারিত ক্যালেন্ডার হয়তো এখনো তৈরি হয়নি আপাতত। না, বিস্তারিত ক্যালেন্ডার এখন তো আর এ ডিভিশনে আছে আমাদের। এরপরে একটা T20 করাবো আমাদের, ডিএসএ T20, ওইগুলো নিয়ে মানে এখন পরিকল্পনা আছে। হুম। আর আমাদের ডিস্ট্রিক্টের তো কোনো পাইনি, যে ডিস্ট্রিক্ট 19, ডিস্ট্রিক্ট আন্ডার-16 এগুলো খেলার কোনো ক্যালেন্ডার এখনো পাইনি আমরা। তাছাড়া মেয়েদের মহিলা ক্রিকেট করার না, মহিলা ক্রিকেট এখন শুরু করা যাচ্ছে না, কারণ মহিলা ক্রিকেটের মানে মানে আগে এটা মানে এ ডিভিশনটা শুরু করে নিয়ে এরপরে মহিলা ক্রিকেট আর T20 মানে একদিনে হয়তো মহিলা ক্রিকেট করাবো, একদিন T20, এরকম একটা পরিকল্পনা আছে। ফেব্রুয়ারিতে এ ডিভিশন শেষ হলে মহিলা ক্রিকেটের যে আমাদের একটা T20 করানোর ইচ্ছা আছে, এটা দেখা যাক কতটুকু কার্যকরী করা যায়। 14 জানুয়ারি শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে ক্রীড়া সংস্থার সব সদস্যদের নিয়ে পুরনো পরিচালন কমিটি নতুন কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রেখে শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সভাপতি এবং রাজ্যের মৎস্য পালন দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, আমাদের সর্বপ্রথমে আমি শ্রীভূমি জেলার সবাইকে তথা সমগ্র আসামের সবাইকে মকর সংক্রান্তি এবং ভোগালী বিহুর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং বড়দেরকে প্রণাম জানাই। আর আজকের এই পুণ্য দিনে, এই পুণ্য মুহূর্তে আমাদের শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থা সবাই মিলে আমাকে যে গুরু দায়িত্ব দিয়েছেন, যে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি হিসাবে, এবং আজকের থেকে আমি দায়িত্বভার গ্রহণ করেছি এবং চেষ্টা করব যাতে শ্রীভূমি জেলা ক্রীড়ার জগতে, খেলার জগতে আমরা আসামের মধ্যে একটা ভালো স্থান অর্জন করতে পারি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের যে প্রয়াস, যে প্রত্যেক এলাকার ভালো ভালো খেলোয়াড়রা, ওনাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দেওয়া, খেল মহারণের মাধ্যমে ভালো ভালো প্লেয়ারদেরকে চয়ন করা এবং ওনাদেরকে জেলা স্তর থেকে রাজ্য স্তর থেকে ন্যাশনাল স্তরে নিয়ে পৌঁছানো, তার জন্য যে প্রয়াস, তাই মুখ্যমন্ত্রী মহোদয়কে বহুত ধন্যবাদ জানাই। আর আজকের এই দিনে বিশেষ করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে বহুত ধন্যবাদ জানাই। উনি যে সময় খবর পেয়েছেন যে শ্রীভূমি জেলার ক্রীড়া সংস্থার সভাপতি সবাই মিলে আমাকে দায়িত্ব দিয়েছেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় খুব খুশি হয়েছেন। এবং আপনারা দেখেছেন গতকাল উনি জেলা ক্রীড়া সংস্থার ময়দানে যে প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রামে এসে নিজে ঘোষণা করেছেন প্রথম দফায় যাতে এই স্টেডিয়ামের উন্নতি প্রকল্পে 10 কোটি টাকা ধার্য করেছেন এবং আগামী দিনে শ্রীভূমি জেলায় একটা আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে
যাতে ভালো একটা স্টেডিয়াম হয়, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ব্যবস্থা হাতে নেবেন। তাই আমরা শ্রীভূমি জেলার ক্রীড়াপ্রেমী সবাই মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে বহুত বহুত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর আজকের এই দিনে আমরা যারা নবাগত, যারা নির্বাচিত হয়ে এসেছেন, জেনারেল সেক্রেটারি থেকে আরম্ভ করে স্পোর্টস সেক্রেটারি, ট্রেজারার, যারাই বা পুরো টিম, ভাইস প্রেসিডেন্টের পুরো টিম সবাই, এবং যারা আগের দায়িত্বে ছিলেন সবাই মিলে আমরা এক হয়ে আমরা যাতে খেলার জগতে একটা ভালোভাবে এই জেলা ক্রীড়া সংস্থাকে পরিচালনা করতে পারি, তার কারণে সবার কাছে আহ্বান থাকবে এবং সমগ্র শ্রীভূমি জেলার নাগরিকদের কাছে আহ্বান থাকবে ওনাদের সবার সক্রিয় সহযোগিতা সবসময় যাতে জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে থাকে। আর রাজনীতির ঊর্ধ্বে হলো খেলাধুলো, তাই সবাইকে আগ্রহ করব খেলাধুলাতে সবাই যাতে খোলা মনে এগিয়ে আসেন, সাংবাদিক থেকে আরম্ভ করে নাগরিক সবাই খেলাধুলার জগতে রাজনীতি করার কেউ যাতে প্রয়াস না করেন, এটাই আমি সবাইকে আগ্রহ করব। নমস্কার, জয় হিন্দ। 8 জন নিয়ে একটা টানপোড়েন চলছিল, আপনার বোর্ডে এই বছর টুর্নামেন্টে হওয়ার কোনো সম্ভাবনা আছে? আর্কজিনের চেয়ারম্যান আমাকে প্রথমে দায়িত্ব দিয়েছিলেন আমাদের প্রাক্তন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বা সভাপতি অমলেশ চৌধুরী, সুদীপ চক্রবর্তী আমাকে। যেহেতু এখন আমি সভাপতির দায়িত্বে আছি, তাই ওই দিন আমরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের দিন আমি ঘোষণা করেছি এটা এখন আমাদের প্রাক্তন সাধারণ সম্পাদক সুদীপ চক্রবর্তী এটার দায়িত্বে আছেন, ওনাকে আমার দায়িত্ব ওনার হাতে হস্তান্তর করেছি। সুদীপ চক্রবর্তী অতি শীঘ্রই আর্কেজন অনুষ্ঠিত হবে এবং ভারতবর্ষের বড় বড় টিম যাতে এখানের মধ্যে খেলা জন্য আসেন তার জন্য আমি চেষ্টা করব। আর পুরো টিম, আমরা ডিএসের পুরো টিম সুদীপ চক্রবর্তীর সঙ্গে মিলে আমরা, সুদীপ চক্রবর্তী এটার দায়িত্বে যেহেতু আছেন, ওনার দায়িত্বে আমরা আর্কেজন সুন্দরভাবে যাতে অনুষ্ঠিত তার ব্যবস্থা হাতে নেওয়া। সুইমিং পুল বাস্তবায়ন হচ্ছে, আজকে নিশ্চয়তা দেওয়া হয়েছে, কি বলবেন? এটা অলরেডি হয়ে গেছে, এটা হয়েছিল। আপুনি খেলাৰ ফিল্ডৰ জগতৰ পৰা আজি শ্ৰীভূমি ডিষ্ট্ৰিক্ট এছ'চিয়েশ্যনৰ প্ৰেচিডেণ্ট হিচাপে নিৰ্বাচিত, কি নষ্টালজিক এটা খুব ভাল লাগিছে, কাৰণ এই স্কুল কফ বয় স্কুল, আমি এই স্কুলত পঢ়া-লেখা কৰিছোঁ ক্লাছ 5ৰ পৰা, আৰু আমি এই মাহটোই আমি খেলা-ধূলাও কৰিছোঁ। বিশেষকৈ এই স্কুলৰ এটা ঐতিহ্য আছে, এই স্কুলত আমাৰ প্ৰয়াত সকলোৰে মৰমৰ শ্ৰদ্ধাৰ আমাৰ সংগীত শিল্পী জুবিন গাৰ্গ এই গভৰ্ণমেণ্ট গভ বয়েজে পড়াশোনা কৰিছিলে। তো আজি শ্রীভূমি জেলার ক্রীড়া জগতৰ সকলে মিলে আমাক জেলা ক্রীড়া সংস্থার দায়িত্ব দিছে। আমি এই কথা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমি জনাইছিলোঁ, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় খুব ভাল পাইছে। আৰু আপোনালোকে জানে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সদায় খেলা-ধূলাৰ জগতটো খুব ভাল পায়, আর খেলা-ধূলাৰ যাতে আমি আৰু আগবঢ়াই লৈ যাব পাৰোঁ তাৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমাক কেইটামান নিৰ্দেশাৱলী দিছে, মাৰ্গদৰ্শন দিছে। আমি বহুত অনুপ্ৰেৰণা পাইছোঁ। যোৱাকালি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় নিজে ইয়াত আহি 10 কোটি টকা ফাৰ্ষ্ট পেজে এই ষ্টেডিয়ামৰ কাৰণে ঘোষণা কৰিলে। তাৰ কাৰণে আমি জেলা ক্ৰীড়া সংস্থাৰ পৰা আৰু শ্ৰীভূমি জিলাৰ ৰাইজৰ ফালৰ পৰা আমি মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ক বহুত বহুত ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জনাই আছোঁ। আৰু বিশেষকৈ সকলোকে আগ্ৰহ কৰি যাতে সকলোৱে মিলি প্ৰত্যেক এলেকাৰ আমি যাতে খেলৰ জগতটো আগবঢ়াই লৈ যাব পাৰোঁ। কাৰণ আমাৰ সৰ্বকালৰ জনপ্ৰিয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয় যে পড়ালেখার লগে লগে যাতে আমি খেলাধুলাত আগবাড়ি যাব পারো তার কারণে একটা উদ্যোগ হাতত লৈছে যে খেল মহারণ। প্রত্যেকটা প্রত্যন্ত এলাকার একদম লাস্ট পার্ট অফ তার এই এলাকার আমার ভাল ভাল খেলুৱৈসকলে একটা প্ল্যাটফর্ম তৈয়াৰ কৰি দিলে খেল মহারণ। তার জৰিয়তে তেওঁলোকে জেলা স্তৰৰ পৰা ৰাজ্য স্তৰৰ পৰা নেশ্যনেল স্তৰত যাতে খেলাৰ সুযোগ পায়, তাৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে যি প্ৰয়াস হাতত লৈছে বা যি উদ্যোগ হাতত লৈছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ। আৰু সকলোকে আগ্ৰহ কৰিম খেলা-ধূলাৰ জগত যাতে আৰু ভালকৈ আগবাঢ়ি যায়, তাৰ কাৰণে সকলোৱে যাতে এই প্ৰয়াস হাতত লয়। এটাৰ সময়ত শ্ৰীভূমিৰ জিলাৰ পৰা দেৱাশিষ ৰায় আৰু কেইজনে ভাৰতীয় দলত খেলিছিলে। এনেধৰণে খেলুৱৈসকলক আগবাঢ়ি লৈ যোৱাৰ কাৰণে কেনেদৰে ব্যৱস্থা ল'ব, কি ব্যৱস্থা ল'ব বা কি খেল শ্ৰীভূমিৰ ৰাইজে আমাৰ ফুটবল খেলৰ দুনিয়াত ভাৰতৰ টিমৰ হৈ দেৱাশিষ ৰায় খেলিছিলে বা সতীশ দা খেলিছিলে। তাৰ কাৰণে আৰু বহুত ভাল ভাল খেলুৱৈ আমাৰ শ্ৰীভূমি জিলাৰ পৰা ওলাই আহিছিলে। আৰু এতিয়াও আমাৰ বহুত ভাল ভাল খেলুৱৈ আছে
ক্রিকেটৰ জগতত হোক ফুটবলৰ জগতত হোক জিমনাষ্টিক হোক বা আমাৰ বিশেষকৈ ৰাণ এথলেটিক্সক হোক খুব ভাল ভাল খেলুৱৈ আছে বা ওলাই আহি আছে। তো আমি সকলোকে আগ্ৰহ কৰিম যাতে এনেকুৱা ভালকৈ সকলোৱে প্ৰয়াস চলায় যাতে ইয়াৰ পৰা আকৌ একজন দেৱাশিষ ৰায় সতীশ দেৱ এনেকুৱা ওলাই আহে, সতীশ দাস ওলাই আহে, তাৰ কাৰণে সকলোকে আগ্ৰহ কৰিম। শ্রোতা বন্ধুরা, খেলার জগৎ আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, সাক্ষাৎকার নিয়েছেন রতন দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠানটি সম্পাদনা করলেন কৃষ্ণেন্দু ভট্টাচার্য এবং প্রযোজনায় হিতব্রত ভট্টাচার্য।